ভারতীয় ভিসা নিয়ে যা জানালো পররাষ্ট্র মন্ত্রণালয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তৌফিক হাসান জানিয়েছেন, ভারতের ভিসা না পাওয়ায় তৃতীয় দেশের ভিসা প্রার্থীরা দিল্লির পরিবর্তে ভিয়েতনাম এবং পাকিস্তান থেকে ভিসা গ্রহণ করতে পারবেন। বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিয়মিত ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে বসে বিভিন্ন বক্তব্য দিচ্ছেন। সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মুখপাত্র তৌফিক হাসান বলেন, তিনি ভারতীয় গণমাধ্যমে যেভাবে বক্তব্য বিবৃতি দিচ্ছেন তা পছন্দ করছে না অন্তর্বর্তী সরকার। বাংলাদেশের অসন্তোষ জানানো হয়েছে ভারত সরকারকে। অনুরোধ করা হয়েছে শেখ হাসিনা যেন ভারতে বসে বক্তৃতা বা বিবৃতি না দিতে পারেন। তবে ভারত থেকে কোনো উত্তর পায়নি বাংলাদেশ। তিনি আরও বলেন, ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর কতজন আওয়ামী লীগ সরকারে সাবেক মন্ত্রী ও এমপি ভারতে অবস্থান করছেন সে বিষয়ে কোনো সুনির্দিষ্ট তথ্য নেই পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে। ভারতের ভিসা না পাওয়ায় তৃতীয় দেশের ভিসা প্রার্থীরা দিল্লির পরিবর্তে ভিয়েতনাম এবং পাকিস্তান থেকে ভিসা গ্রহণ করতে পারবেন। এদিকে 21শে অক্টোবর ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, বাংলাদেশের পর্যটকদের জন্য ভারতীয় ভিসা খুব শিগগিরই চালু হচ্ছে না। শুধু যাদের জরুরি প্রয়োজন তাদের ঢাকায় ভারতীয় কমিশন থেকে ভিসা দেওয়া হচ্ছে। ওই দিন দুপুরে পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিমউদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি। প্রণয় ভার্মা আরও বলেন, এখন যাদের জরুরি প্রয়োজন তাদের ভিসা দেওয়া হচ্ছে, কারণ আমাদের লোকবল কম। আমাদের কার্যক্রম স্বাভাবিক হলে ট্যুরিস্ট ভিসা শুরু করা সম্ভব হবে। তবে এখন যাদের জরুরি তাদের মেডিকেল ভিসা দেয়া হচ্ছে। এছাড়া ভারতে গিয়ে তৃতীয় কোনো দেশের ভিসার আবেদন যারা করেছেন তাদের আমরা অগ্রাধিকার দিচ্ছি। ওই বৈঠকের পর পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তৌফিক হাসান গণমাধ্যম কর্মীদের বলেন, ভারত ডিসেম্বরের মধ্যে বাংলাদেশের সঙ্গে পররাষ্ট্র সচিব পর্যায়ে বৈঠক করার আগ্রহ প্রকাশ করেছে। এদিকে ভারতীয় হাই কমিশনারের সঙ্গে পররাষ্ট্র সচিবের সৌজন্য সাক্ষাতের পর সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয় একটি বিজ্ঞপ্তি দেয়। এতে বলা হয়, ভারতীয় ভিসা কার্যক্রম ভারতীয় ঋণ চুক্তির আওতায় বাস্তবায়নাধীন প্রকল্পে কর্মরত ভারতীয় লোকজনের বাংলাদেশে ফেরার পরিস্থিতি কি, নবায়নকৃত ট্রাভেল অ্যারেঞ্জমেন্ট পুনর্বায়ন, বাংলাদেশে আটক জেলেদের বিষয়ে দ্রুত কনসুলার সুবিধা দেওয়া এবং এসব জেলেকে ফেরত পাঠানো এবং দুই দেশের মধ্যে পররাষ্ট্র সচিব পর্যায়ে বৈঠক সহ নানা ধরনের নিয়মিত বৈঠক শুরুর বিষয়ে আলোচনা হয়েছে। এদিকে বাংলাদেশের চারদিকে কোনো বন্ধু রাষ্ট্র নেই বলেছে আসিফ নজরুল। আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুল বলেছেন, বাংলাদেশের চারদিকে কোনো বন্ধু রাষ্ট্র নেই, তাই খেয়াল রাখতে হবে ভবিষ্যতে যেন আর কোনো দেশ অভ্যন্তরীণ বিষয়ে নাক গলাতে না পারে। বৃহস্পতিবার বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে 2005 সালে আত্মঘাতী বোমা হামলায় নিহত জেলা জজ আদালতের দুই বিচারক জগন্নাথ পাড়ে ও সোহেল আহমেদের স্মরণে আয়োজিত সভায় তিনি এমন মন্তব্য করেন। জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন এই অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে আইন ও বিচার বিভাগের সচিব শেখ আবু তাহের, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল, ঢাকা জেলা ও দায়রা জজ, ঢাকা মহানগর দায়রা জজ, বিচার বিভাগ প্রশিক্ষণ ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত মহাপরিচালক সাব্বির ফয়েজ প্রমুখ বক্তব্য দেন। ডক্টর আসিফ নজরুল বলেন, কোনোভাবেই উগ্রবাদকে গ্রহণ করা হবে না। এই দেশে যা ঘটে তা ফুলিয়ে ফাঁপিয়ে আন্তর্জাতিক পরিসরে তুলে ধরা হয়। খেয়াল রাখতে হবে ভবিষ্যতে যেন এমন সুযোগ আর কেউ না পায়। তিনি বলেন, এই দেশের চারপাশে কোনো বন্ধু রাষ্ট্র নেই, তাই আর কেউ যেন শত্রু না হয় বিষয়টির দিকে তীক্ষ্ণ নজর রাখতে হবে। কোনো বিভেদের পথে হাঁটা যাবে না, সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। প্রয়াত দুই বিচারককে স্মরণ করে ডক্টর আসিফ নজরুল বলেন, জঙ্গিবাদ কত ভয়াবহ, এখানে আমাদের দুটি শিক্ষা আছে। জঙ্গিবাদ ও উগ্রবাদ কি ভয়ঙ্কর জিনিস, মানুষকে কত যুক্তিহীন, অমানুষ ও নিষ্ঠুরে পরিণত করে। আমার মনে হয় পৃথিবীতে অন্য কোনো কিছু মানুষকে এতটা নিষ্ঠুর মরিয়া বেপরোয়া করতে পারে। জঙ্গিবাদ যে কোনো ধর্মের হতে পারে। এটা আমাদের শিক্ষা দেয় যে কোনোভাবেই জঙ্গিবাদ উগ্রবাদকে অ্যালাউ করতে পারে না, কোনো অজুহাতেই না, কোনো মোড়কেই না। এদিকে পলকের মুখে গামছা বেঁধে দিল পুলিশ, ছবি তুলতেও বাধা। সাবেক ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের মান সম্মান রক্ষায় তার ছবি তুলতে বাধা দেয় যাত্রাবাড়ী থানা পুলিশ। বৃহস্পতিবার বিকেলে 7 দিনের রিমান্ড শেষে যাত্রাবাড়ী থানা থেকে আদালতে নেওয়ার সময় চলন্ত গাড়ি থেকে পলকের গামছা দিয়ে বাঁধা মাথা ও মুখমণ্ডলের ছবি তুলতে হাত দিয়ে বাধা দেয় মামলার তদন্তকারী কর্মকর্তা SI মোজাহিদুল ইসলাম। এ সময় তিনি পলকের ছবি তুলতে বাধা দিয়ে বলেন, ওনার মান সম্মান নষ্ট করবেন না। এই কথা বলে পলকের চেহারা বরাবর হাত দিয়ে রাখেন।
এসআই মোজাহিদুল ইসলামের কাছে মামলার কপি ও রিমান্ডে কী তথ্য পেয়েছে জানতে চাইলে কোনো তথ্য না দিয়ে কোর্ট থেকে নেওয়ার নির্দেশ দেয়। যাত্রাবাড়ী থানার ওসি ফারুক আহমেদ বলেন, পলকের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় একাধিক মামলা রয়েছে। এর একটি মামলা আগে থেকে 4 দিনের রিমান্ড মঞ্জুর হয়ে আছে। পরে আদালত তাকে 7 দিনের রিমান্ডের জিজ্ঞাসাবাদ শেষে বৃহস্পতিবার আদালতে পাঠানো হয়। গত 14 আগস্ট গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর খিলক্ষেত থানার নিকুঞ্জ আবাসিক এলাকা থেকে আত্মগোপনে থাকা অবস্থায় সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে গ্রেপ্তার করা হয়। এরপর অন্য মামলায়ও তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এদিকে বিএনপি সব নাগরিকের মতামত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, গত 16 বছরে আমার নিজেরও দলের এবং গণতন্ত্রের পক্ষে শক্তির মত প্রকাশের স্বাধীনতা হরণ করা হয়েছে। সেই উপলব্ধিকে ধারণ করে আমরা সব নাগরিকের প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করব। রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে প্রণীত 31 দফাকে কেন্দ্র করে বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত আলোচনা সভায় এসব কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 31 দফা রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা এবং নাগরিক ভাবনায় শীর্ষক আলোচনা সভায় সভাপতিত্ব করেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তারেক রহমান বলেন, আমাদের লক্ষ্য এমন একটি রাষ্ট্র কাঠামো গড়ে তোলা যেখানে ইউটিউব, ফেসবুক এবং অন্যান্য অনলাইন প্ল্যাটফর্মে নিজেদের ভাবনা প্রকাশের কারণে কিংবা প্রধানমন্ত্রী সহ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের বিষয়ে মন্তব্যের দায়ে কাউকে হেনস্থা করা হবে না। সত্য গোপন করতে মেইন স্ট্রিম ও সোশ্যাল মিডিয়া যেমন বাধ্য থাকবে না, তেমনি মিথ্যা তথ্য দিয়ে সেটি প্রচারে সরকার কাউকে চাপ দেবে না। তবে দেশ গঠনের দায়িত্ব সবার এবং আমরা মিডিয়ার কাছ থেকে নিরপেক্ষ এবং দায়িত্বশীল ভূমিকা প্রত্যাশা করি। বিচার বহির্ভূত হত্যা, গুম, অতিরিক্ত বল প্রয়োগ, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলা ও বিচার পরোয়ানা ছাড়াই গণগ্রেপ্তার এবং চরম মানবাধিকার লঙ্ঘনের মাধ্যমে যে ভয়ের সংস্কৃতি এবং 16 বছরে গড়ে উঠেছিল জনগণের ভোটে নির্বাচিত বিএনপি সরকারের সর্বোচ্চ চেষ্টা থাকবে সেটি নির্মূল করার জন্য। জাতিসংঘ প্রণীত মানবাধিকারের সার্বজনীন ঘোষণাপত্র অনুসারে আমরা নিশ্চিতের চেষ্টা করব প্রতিটি নাগরিকের মানবাধিকার ও মৌলিক স্বাধীনতা। বিএনপির শীর্ষ নেতা বলেন, আমরা যদি রুলস বেসড রাষ্ট্র কাঠামো নিয়ে আসতে পারি, সারা পৃথিবী থেকে প্রাইভেট ইনভেস্টমেন্ট এবং প্রাইভেট ক্যাপিটাল নিজ গতিতেই বাংলাদেশে আসবে। আমাদের পাবলিক সেক্টরের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে, দেশের উন্নয়ন ও উৎপাদনে ভূমিকা রাখবে। আমরা নিশ্চিত করতে চাই আগামীর বাংলাদেশে আর কোনো ব্যক্তি এমনকি প্রধানমন্ত্রী স্বেচ্ছাচারী হয়ে ক্ষমতার অপব্যবহার করতে পারবে না। রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে শুরু করে সরকারের প্রতিটি লেভেলে নিশ্চিত করা হবে কেউ জবাবদিহিতার ঊর্ধ্বে না, কেউ আইনের ঊর্ধ্বে না। বিএনপির পক্ষ থেকে প্রতিশ্রুতি ব্যক্ত করে তারেক রহমান উল্লেখ করেন, বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে আমরা দল মত নির্বিশেষে প্রতিটি নাগরিকের মত প্রকাশের স্বাধীনতা ফিরিয়ে দিতে চাই। তিনি উল্লেখ করেন, ঠিক যেভাবে আজ থেকে 2 দশক আগে বিএনপি সরকারের সময় বাংলাদেশে মিডিয়া নির্ভয়ে সরকারের সমালোচনা করতে পারত, কার্টুন আঁকতে পারত। তারেক রহমান বলেন, আপনাদের নিশ্চয়ই মনে আছে আমাকে নিয়ে এবং তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে মিডিয়ার একাংশ ভিত্তিহীন সংবাদ প্রকাশ করেছিল, মিডিয়া ট্রায়াল ও প্রোপাগান্ডা ক্যাম্পেইন করেছিল, কিন্তু আমরা তার প্রতিদানে কোনো মিডিয়ার কণ্ঠরোধ করিনি, কাউকে হেনস্থা করিনি, কোনো সম্পাদককে জেলে পাঠাইনি। তিনি বলেন, ক্ষমতার পরিবর্তন মানে কেবল একটি দল থেকে অন্য দলের কাছে ক্ষমতার হস্তান্তর নয়, বরং ক্ষমতার পালা বদলে এমন এক রাজনৈতিক সংস্কৃতির সূচনা হওয়া উচিত যেখানে সমাজের পরিবর্তিত অবস্থা ও জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন দেখা যায়। ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিজের দলের পরিস্থিতি তুলে ধরে বলেন, ফ্যাসিবাদের পতনের পর গত 3 মাসে বিএনপির জাতীয় নেতৃবৃন্দ এমন অনেক উদ্যোগ গ্রহণ করেছে যাতে রাজধানীতে আধুনিকায়নের উন্মেষ ঘটে। সেই সব উদ্যোগকে তারুণ্যের উদ্দীপনায় দেশজুড়ে প্রতিপালন করছে বিএনপি তৃণমূল। শেখ হাসিনা 16 বছরের শাসন আমলের কথা উল্লেখ করে তিনি বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা সীমাহীন খুন, হামলা, ধর্ষণ, চাঁদাবাজির মতো অপরাধে জড়িয়ে বললেও দলীয়ভাবে তাদের শাস্তি দেওয়ার কোনো ইতিহাস নেই। সাম্প্রতিক ঘটনাবলী থেকে দেখা যায় 1,500-এর অধিক গণতন্ত্রকামী মানুষকে গণ অভ্যুত্থানে হত্যা করার পরেও আওয়ামী লীগের কোনো নেতার কোনো অনুতাপ, অনুশোচনা ও আত্মসমালোচনার নজির নেই। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন।